আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতির সাথে আর্কিটেকচারের সূত্রেই জড়িয়ে গেলাম। আলটিমেটলি স্মৃতি দ্বারা কিন্তু গাইডেড হলাম। তো এই স্মৃতি আমার পিছন আর ছাড়লো না। স্মৃতি এখন কিভাবে, এরপরে আমি একটা শহীদ মিনারের কাজ পেলাম। তো শহীদ মিনার করতে গিয়ে আমি যে শহীদ মিনারটা বানালাম, শহীদ মিনার না, একটা স্মৃতিসৌধ ছিল সিলেট সরকারি কলেজে। সেখানে আমি একটা কুঁড়ে ঘর বানালাম, স্মৃতিসৌধ হিসাবে একটা কুঁড়ে ঘর বানালাম, যেখানে আমি 7টা এপিটাফের মতো বানালাম, 7টা মিলে মনে হবে একটা কুঁড়ে ঘর। ওখানে আমি একেবারেই আক্ষরিক অর্থে ছন ব্যবহার করলাম এবং দূর থেকে দেখলে এটাকে কুঁড়ে ঘর মনে হবে। এটার নাম ছিল আশ্রয়। আশ্রয় দেওয়ার কারণ হচ্ছে, আমি এটা তৈরি করার মূল আমার যে পিছনের কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যারা মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা যদি ইন্ডিয়া থেকে ট্রেনিং ক্যাম্প থেকে যে লিস্ট আমরা পেয়েছিলাম মুক্তিযোদ্ধাদের 4.5 লাখের, সেখানে অধিকাংশই 90% ছিলেন গ্রামের লোক। আমাদের আর্টিস্টরা যে মুক্তিযোদ্ধার ছবি আঁকেন, আমরা পাঠ্য বই যে মুক্তিযোদ্ধার ছবি দেখি বা গল্প গানে যে মুক্তিযোদ্ধার ছবি দেখি, সেই মুক্তিযোদ্ধার লুঙ্গি পরা, গামছা পরা, তারা সবাই কুড়ে ঘরের সন্তান। তো আমি আসলে ওদের আতুরঘরটাই বানানোর চেষ্টা করেছি এবং মুক্তিযুদ্ধ যেহেতু আমাদের আশ্রয়, এটার নামও আশ্রয়। তো সেখানে যখন আমি এই খড় ব্যবহার করলাম, খড়টা কি? খড়টা হচ্ছে আমাদের আর্কিটেকচারের, স্থাপত্যকলার এই বেঙ্গল অঞ্চলের সবচেয়ে পুরনো আর্কিটাইপ। মানে এটা হচ্ছে আমাদের প্রত্ন প্রতীক যে আমাদের এখানকার ঘরবাড়ি কীরকম, আমাদের স্থাপত্যের আদি রূপটা কি, সেটা হচ্ছে কুঁড়ে ঘর। তো আমি আসলে ওই আদি রূপটাই এখানে তুলে আনলাম। সেটাও আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতির সাথে আর্কিটেকচারের সূত্রেই জড়িয়ে গেলাম। এছাড়াও কিন্তু আমাদের স্থানীয় কিছু ঐতিহ্য নিয়ে কাজ করার আমার সুযোগ হয়েছে। একটা হচ্ছে আমাদের উজ্জ্বল মেহেদি ভাই এটা নিয়ে কাজ করছিলেন, ওনার একটা বইও আছে জন বার্কিকে নিয়ে। বার্কি আমরা জানি এক ধরনের সাদা পাথর এবং জাফলং অঞ্চলের এক ধরনের নৌকা, পাথর শ্রমিকরা যেটা ব্যবহার করেন। সেই বার্কি নিয়ে সাদা পাথরেই আমরা একটা মনুমেন্ট তৈরি করার চেষ্টা করেছিলাম, সেটাতে আমি কাজ করেছি আর কি, এবং এখানে বার্কি নৌকাই ব্যবহার করেছি। এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। এখানে বিভিন্ন রকম বা বিল্ডিংয়ের মধ্যে নাগরি হরফ ব্যবহার করা। আমি একটা ইন্টেরিয়র করেছি সম্প্রতি জেলা পরিষদ মিলনায়তনে, সেখানে আমাদের জাতীয় সঙ্গীত এবং রণসঙ্গীত দুইটাই আমি নাগরি ভাষায় হরফটাই খোদাই করে ব্যবহার করেছি। তো লোকজন ভাষাটাও জানলো, যেহেতু আমাদের একটা নাগরির একটা ঐতিহ্য আছে, সেটাকে এটা সিলেটের সাথেও কানেক্টেড, এই কারণে করলাম আর কি। এটাও আমি মনে করি যে এটাও একটা আমার দায়িত্ব, যে সবগুলোতেই দেশের স্মৃতির সাথে আমি জড়িত হলাম। তখন আমি ইতিহাস পড়া শুরু করলাম। এমনিতেই ইতিহাসের প্রতি আমার একটা আকর্ষণ আছে, সাহিত্যের প্রতি। তো এভাবে কিন্তু আমার কাজের স্মৃতিটা চলে আসতে থাকলো। স্মৃতি যদি চলে আসে কারো কাজে, তাইলে দেখা যাবে যে তার আশপাশের কনটেক্সচুয়াল স্মৃতিটা আগে আসবে। সিলেটের আবহাওয়া, সিলেটের জলবায়ু, সিলেটের যে ম্যাটেরিয়াল, সিলেটের যে কালচারাল যে বৈশিষ্ট্য, সেই জায়গাগুলো চলে আসবে। তো যে কোনো কাজে আর্কিটেকচার, আমি যেটা মনে করি, আর্কিটেকচার তো আর্ট এবং সায়েন্সের একটা কম্বিনেশন। আমি এখানে আর্টকে বেশি গুরুত্ব দিই, সায়েন্সকে আমি কম গুরুত্ব দিই, কারণ আমাদের সায়েন্সের আমরা জানি আমরা সায়েন্সে পিছিয়ে আছি। আমাদের সায়েন্সের জন্য সবসময় পশ্চিমের দিকে তাকিয়ে থাকতে হয়। কিন্তু আর্টের ভাবনার জায়গায় আমি মনে করি যে বাঙালিরা অনেক এগিয়ে আছে। তো আমি এই জায়গায় মনে করি যে যদি ভাবনার জায়গায় আগানো যায়, সেই জায়গায় আমার দেশ, আমার এইখানকার স্থানিক যে বৈশিষ্ট্য আছে, সেগুলোকে যদি আমি স্থাপত্যে নিয়ে আসতে পারি তাহলে ভালো হয়। এবং এগুলো আনতে গিয়ে সিলেট অঞ্চলের যে স্থাপত্যের আর্কিটাইপ, যেগুলো আমাদের পুরনো এখানকার আর্কিটেকচার স্মৃতিতে কী আছে হচ্ছে আমাদের আসাম প্যাটার্ন বাড়িগুলো আছে। সিলেটে অনেক আমরা টিনের বাড়ি দেখি, যেগুলোকে সিলেটি আসাম প্যাটার্ন বাড়ি বলে। তো আমি অনেকগুলো বাড়ি বানালাম, ডুপ্লেক্স বাড়ি, 2তলা বাড়ি, 3তলা বাড়ি, যেগুলো আমি টিনের বাড়ি বানালাম। এবং মানে সৌভাগ্যক্রমে প্রত্যেকটা ক্লায়েন্টই এসে বললেন যে টিনের বাড়ি বানাবেন। আমি উন্দাল করলাম, তারপরে আমার নিজের বোনের বাড়ি বানিয়েছি, সেটা একটা টিনের 2তলা বাড়ি। তো এটা বানাতে গিয়ে আমি দেখলাম যে আসলে টিনের বাড়ি বানানো, আমরা যে এমনিতে ছাদ দিয়ে যে বাড়ি বানাই, তার থেকে অনেক বেশি কঠিন। কীরকম কঠিন?
কারণ ছাদ দিয়ে বাড়ির বানানোর যে ব্যাকরণটা, এটা অনেক বেশি প্রচলিত, এটাই আমরা শিখি। টিনের বাড়ি বানানো শেখানো হয় না। এটা বানাতে হলে কী করতে হবে? এটা বানাতে হলে টিনের বাড়ি স্টাডি করতে হবে, টিনের বাড়িতে থাকার অভিজ্ঞতা লাগে। কেউ তো শহরে জন্মে বাউল গান লিখতে পারবে না, ওই কালনির তীরে জন্মাইতে হবে, ওই নদীর হাওয়া বাতাস খাইতে হবে, তারপরে করিম হইতে হবে। তো তখন আমি টিনের বাড়ি একটু স্টাডি করার চেষ্টা করলাম। আমাদের সিলেটে এমসি কলেজ থেকে শুরু করে এমসি কলেজের হোস্টেল, তারপরে আবু সিনা ছাত্রাবাস, তারপর অনেক টিনের বাড়ি সুন্দর সুন্দর আছে, তারপর ভাদেশ্বরে আছে। এগুলোর যে জ্যামিতিক যে প্যাটার্ন, এটার নিজস্ব একটা গ্রামার আছে। ওই গ্রামার না জানলে টিনের বাড়ি করা খুবই টাফ। তো আমি এগুলো একটু স্টাডি করলাম, করে দেখলাম যে টিনের বাড়ি বানানো অনেক টাফ। রিসেন্টলি আমি টিনের বাড়ি বানাচ্ছি। সেখানে যে ভদ্রলোক মালিক, তিনি বলছেন যে আমি তো ভেবেছিলাম টিনের বাড়ি আমি কম খরচে বানিয়ে ফেলবো, এটা সহজ হবে, এখন দেখি এটা অনেক কঠিন। তো তার মানে হচ্ছে টিনের বাড়ির যে রিদম, যে ছন্দ, এটা আসলে একেবারেই মিলে না অন্য বাড়ির সাথে। তো আলটিমেটলি কিন্তু আমি স্মৃতির সাথে জড়িয়ে যাচ্ছি, এবং স্মৃতির সাথে জড়ানোর সাথে সাথে কি আসছে হচ্ছে আমার আশপাশটা। তো আশপাশ আসলে কিন্তু আর্কিটেকচারের একটা বেসিক জিনিস হচ্ছে, যে অঞ্চলে আমি স্থাপত্য করব, এটা হচ্ছে আর্কিটেকচারের যে কোনো অঞ্চলের স্থাপত্যের মূল কথাই হচ্ছে এটা, যে আমি বাংলায় যদি বাংলা ভাষার মানুষ হইতে হলে বাংলাতেই তো কবিতা লিখবো, আমি ইংলিশে তো আর লিখতে পারবো না। তো আমার এখানকার ল্যাঙ্গুয়েজ হবে হচ্ছে এই অঞ্চলের যে ম্যাটেরিয়াল আছে, যে উপাদান আছে, সেই উপাদানের বাইরে আমি আসলে বানাতে পারবো না। আমি চায়না থেকে ম্যাটেরিয়াল এনে বাড়ি বানাতে পারবো না। তো আমি এই জায়গায় একেবারেই মানে যথেষ্ট আবেগপ্রবণ যে নিজের দেশীয় ম্যাটেরিয়াল সব ব্যবহার করবো, নিজের দেশের ম্যাটেরিয়াল। প্লাস আরেকটা জিনিস হচ্ছে, আমরা জানি যে স্থাপত্যের একটা বিষয় কি, যে আমরা যে এখন ঘর বাড়িগুলোতে থাকি, আমরা যে ফ্ল্যাট বাড়িতে থাকি, বা 80-র দশকে যে বাড়িতে যে মানুষটা থাকতেন, 80-র দশকের বাড়ি আর 2020-এর বাড়ি এক না, কিন্তু চেঞ্জ হচ্ছে। তো প্রতি মুহূর্তে এই চেঞ্জ হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে বিভিন্ন রকম নতুন ম্যাটেরিয়াল এবং বিভিন্ন রকম বসবাসের বিভিন্ন রকম নতুন আইডিয়া ইম্পোর্ট হচ্ছে।